আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মানচিত্রের সাহায্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে যে পুরো বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। আসলে এটা মুখস্থ করলে আমাদের মনে থাকে না, কেননা বাংলাদেশের 64 জেলা, এই জেলাগুলো 11টি সেক্টরে ভাগ করা হয়। তো আমরা যদি জেলা মুখস্থ করতে যাই তাহলে আমরা ভুলে যাব। তো এই জন্য আমরা মানচিত্রের সাহায্যে মনে রাখব কি করে 11টি সেক্টর আমরা মনে রাখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এটা আমাদের মনে রাখতে হলে প্রথমে আমাদের কিন্তু পুরো বাংলাদেশের মানচিত্রে কোন জেলা কোন অংশে আছে এটা জানতে হবে। তো এটা জানার জন্য আমাদের ডেইলি যেখানে আমরা পড়াশোনা করব সেখানে যদি আমাদের একটা মানচিত্র থাকে, তাহলে আমরা যদি ডেইলি একটু মানচিত্রের দিকে চোখ বুলাই তাহলেই কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসবে যে কোন জেলা কোথায়। তো আমরা জানি যে দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, এটা বরিশাল অঞ্চল, উত্তরবঙ্গে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট এই অঞ্চল, এদিকে সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এদিকে কুষ্টিয়া, আমাদের ঝিনাইদহ, এই অঞ্চলগুলো আমরা জানি। এর মধ্যে আছে আমাদের ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মানিকগঞ্জ, এই জেলাগুলো। তো এখন আমরা এই জেলাগুলো সম্পর্কে যদি আইডিয়া থাকে তাহলে আমরা এগুলা জানতে পারবো। তাহলে আমরা এই নিচ থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে যে এইটুকু অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। তাহলে 1 নম্বর সেক্টরে কোন কোন জেলা ছিল? এখানে রাঙ্গামাটি ছিল, খাগড়াছড়ি ছিল, বান্দরবান ছিল, কক্সবাজার ছিল, চট্টগ্রাম ছিল। তাহলে আমরা মনে রাখতে পারবো যে এই অঞ্চলে 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। আচ্ছা, তারপর 2 নম্বর সেক্টরে আমরা দেখি এখানে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, তারপরে আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, তারপরে চাঁদপুর, লক্ষ্মীপুর, এই অঞ্চলটা ছিল আমাদের 2 নম্বরে। আচ্ছা, 3 নম্বর আমরা তাহলে 1 দেখলাম, 2 দেখলাম, এবার 3 একটু উপরে যাই। তাহলে 3 নম্বর হচ্ছে এই অঞ্চলটা। এখানে ছিল আমাদের ঢাকার কিছু অংশ, কিশোরগঞ্জ ছিল, তারপরে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওই পাশের অংশটা। আচ্ছা, তারপরে 4 নম্বরে আমরা দেখলাম, 4 নম্বরে আছে হচ্ছে আমাদের মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সিলেটের একটা অংশ। আর 5 নম্বর টোটালি সিলেটের ওই উপরের অংশটুকু। আচ্ছা, তার মানে আমরা 1, 2, 3, 4, 5, তো আমরা নিচ থেকে উপরে চলে গেলাম। আর তো উপরে যাওয়ার জায়গা নেই, মানচিত্র আমাদের শেষ। তাহলে আমরা এবার একদম উপরে চলে যাই। তাহলে উপরে গেলে আমরা প্রথমে দেখি এই যে 5-এর পরে এই যে 6 নম্বর সেক্টর। এই 6 নম্বর সেক্টরে কি ছিল? এই 6 নম্বর সেক্টরে উত্তরবঙ্গের যে জেলাগুলো। তাহলে উত্তরবঙ্গে কি কি জেলা আছে আমরা জানি। এখানে পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, দিনাজপুর। তাহলে এই অঞ্চলটা ছিল আমাদের উত্তরবঙ্গে 6 নম্বর সেক্টরের অধীনে ছিল। তারপরে আমরা 7 নম্বর সেক্টরে আসি। 7 নম্বর সেক্টরে কারা ছিল? 7 নম্বর ছিল রাজশাহী ছিল, তারপরে ছিল পাবনা ছিল, বগুড়া ছিল, নাটোর, সিরাজগঞ্জ, এই অঞ্চলটা। আচ্ছা, তাহলে 8 নম্বর কারা ছিল? 8 নম্বরে ছিল ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, তারপরে হচ্ছে মাগুরা, নড়াইল, এই অঞ্চলগুলো ছিল। আর 9 নম্বরে আমাদের সাতক্ষীরা ছিল, খুলনা ছিল, বাগেরহাট ছিল, বরিশাল অঞ্চলটা ছিল। টোটালি 9 নম্বর। আচ্ছা, আমরা জানি যে 10 নম্বরটা ছিল আমাদের নৌ অঞ্চলে, অর্থাৎ সামুদ্রিক যে অঞ্চল ছিল এই অঞ্চলে ছিল আমাদের 10 নম্বর সেক্টর। এই জন্য এর ভৌগোলিক আসলে স্থল সীমান্ত নেই। তাহলে আমরা 11 চলে যাই। এই যে আমাদের 11টা বাদ আছে, 11টা তাহলে কারা ছিল? জামালপুর ছিল, টাঙ্গাইল ছিল, তারপরে আছে এখানে সুনামগঞ্জ, মূলত টাঙ্গাইল অঞ্চলটা, গাজীপুরেরও কিছু অঞ্চল ছিল 11 নম্বর সেক্টর। তাহলে আমরা মানচিত্র দিয়ে এভাবে আমরা সেক্টরের জেলাগুলো জানতে পারবো। কেননা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। কি ধরনের প্রশ্ন আসে? যে মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? আমরা জানি এটা সবাই, 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। আবার প্রশ্ন আসলো একটা জেলা দিয়ে বলল, যেরকম মুজিবনগর সরকার কত নম্বর সেক্টরের অধীনে ছিল? তাহলে 8 নম্বর সেক্টরের অধীনে ছিল মেহেরপুর। বা চট্টগ্রাম
অঞ্চল কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। আচ্ছা, তারপরে আমাদের বলল যে কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না বা নৌ অঞ্চলে, সেটা হচ্ছে আমাদের 10 নম্বর সেক্টর। তারপরে আমরা বিভিন্ন সময় মুক্তিযোদ্ধারা কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছে সেটা আমাদের আসে পরীক্ষায়। আমরা এখন দেখব কতজন আমাদের সেক্টর কমান্ডার ছিলেন। তো এরা কোন কোন সেক্টরের দায়িত্বে ছিলেন, পরীক্ষায় এটা আসে, প্রচুর আসে। এরকম 1 নম্বর সেক্টরে ছিলেন মেজর জিয়াউর রহমান এবং মেজর রফিকুল ইসলাম। 2 নম্বর সেক্টরে ছিলেন খালেদ মোশাররফ এবং এটিএম হায়দার। 3 নম্বর সেক্টরে ছিলেন কেএম শফিউল্লাহ এবং এনএম নুরুজ্জামান। 4 নম্বর সেক্টরে ছিলেন একজন সিআর দত্ত অর্থাৎ চিত্তরঞ্জন দত্ত এবং 5 নম্বরও ছিলেন একজন মীর শওকত আলী। এদিকে 6 নম্বরও ছিলেন একজন, এটা হচ্ছে উইং কমান্ডার খাদেমুল বাশার। 7 নম্বরে 2 জন মেজর নাজমুল এবং কাজী নুরুজ্জামান। 8 নম্বরে 2 জন আবু ওসমান চৌধুরী এবং এম এ মঞ্জুর। 9 নম্বরে ছিলেন 2 জন এম এ জলিল এবং মেজর জয়নাল আবেদিন, এবং অনেক বইতে আছে এখানে মেজর মঞ্জুরের কথা। আচ্ছা, এবং 11 নম্বরে ছিলেন কর্নেল আবু তাহের এবং হামিদুল্লাহ। আমরা অনেক জায়গায় দেখেছি যে সেক্টর কমান্ডার টোটাল ছিল 16 জন। তো এখানে আমাদের মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত 12 জন সেক্টর কমান্ডার, তারা হচ্ছে বীর উত্তম খেতাব পেয়েছেন। একজন অর্থাৎ উইং কমান্ডার যে খাদেমুল বাশার, উনি বীর প্রতীক খেতাব পেয়েছেন। আর 3 জন মুক্তিযুদ্ধে কোনো খেতাব পাননি। যে 3 জন খেতাব পাননি তাদের একজন হচ্ছে মেজর নাজমুল এবং আবু ওসমান চৌধুরী এবং এম এ জলিল। এই 3 জনকে মুক্তিযুদ্ধে কোনো খেতাব দেওয়া হয়নি। তো আমরা জানি মেজর নাজমুল হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন সড়ক দুর্ঘটনায় মারা যায়। আর আবু ওসমান চৌধুরী তো মুক্তিযুদ্ধের সময় যে প্রবাসী সরকারকে উনি গার্ড অব অনার দেওয়ার দায়িত্ব ওনার উপর পড়ে, মুক্তিযুদ্ধে খেতাব দেওয়া হয়নি। আর বাদবাকি একজন প্রতীক আর 12 জন হচ্ছে বীর উত্তম খেতাব পেয়েছেন। তো এই যে 16 জন সেক্টর কমান্ডার, এদের মধ্যে এখনও বেঁচে আছে 2 জন। তিনি হচ্ছে মেজর রফিকুল ইসলাম এবং এখানে হচ্ছে কেএম শফিউল্লাহ। তো এই 2 জন এখনও বেঁচে আছে, জীবিত আছে। তো মেজর রফিকুল ইসলাম হচ্ছে চাঁদপুর 5 আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন, এবং আমাদের কেএম শফিউল্লাহ উনি হচ্ছে সেক্টর কমান্ডার যে ফোরাম, তার সভাপতি। তো এই 2 জন বেঁচে আছে। আর এখানে সবচেয়ে আলোচিত আমরা দেখি আবু ওসমান চৌধুরী, আবু তাহের, কর্নেল আবু তাহেরের কিন্তু নেতৃত্বে একটা প্লাটুন ছিল, নাম হচ্ছে তার ব্রাদার্স প্লাটুন। এই ব্রাদার্স প্লাটুন হচ্ছে আবু তাহের এবং তারা 7 ভাই বোন, তারা সবাই মোট 7 ভাই বোন মিলে 11 নং সেক্টরে যুদ্ধ করেন একসঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে। তো এই জন্য এই ভাই বোনদের নিয়ে যে প্লাটুন, সেটাকে ব্রাদার্স প্লাটুন বলা হয়। তো মোটামুটি এগুলোই আমাদের গুরুত্বপূর্ণ। আর আমাদের 10 নম্বর সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না, এটাও গুরুত্বপূর্ণ। তো আমরা এটা মুখস্থ করব, কোন সেক্টরে কোন সেক্টর কমান্ডার ছিলেন, আর সেক্টর কমান্ডার সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য বললাম যতটুকু পরীক্ষায় আসার মতো। তো এইটুকুই, ধন্যবাদ।